এসএসসির পর এবার প্রাথমিকে নিয়োগের তোড়জোড়। 30শে ডিসেম্বর থেকে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ। 13,421টি শূন্য পদে আবেদনকারী প্রায় 60,000। এমনটাই খবর সূত্রে। পর্ষদ অফিসে ভিডিওগ্রাফি সহ কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউয়ের ব্যবস্থা। এসএসসির পর এবার প্রাথমিকে নিয়োগের তোড়জোড়। 30শে ডিসেম্বর থেকে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু হবে। 26-এর ভোট যুদ্ধের আগে ধর্মযুদ্ধে তপ্ত রাজ্য রাজনীতি। এবার হুমায়ুন কবিরের দলের প্রসঙ্গ টেনে মুসলিম ভোট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। আর অন্যদিকে বিজেপির কর্মসূচি থেকে হিন্দু ঐক্যের ডাক শোনা গেল মিঠুন চক্রবর্তীর মুখে। জোড়া ইস্যুতেই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছে তৃণমূল। সোমবার নতুন দল তৈরি করে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়েছেন ভরতপুরের বিধায়ক এবং সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবির। সেই সঙ্গে তিনি বারবারই বুঝিয়ে দিয়েছেন তার লক্ষ্য মুসলিম ভোট। মুসলমানদেরকে আপনি বলছেন দুধের গাছ, কি দিয়েছেন মুসলমানদের? আপনি চাকরি দিয়েছেন, আপনি 6টা দপ্তরের মন্ত্রী আছেন, 3-6-18টা প্রতি বছর আপনি চাকরি দিতে পারেন। কটা মুসলমানকে দিয়েছেন? 2011 থেকে মুসলিম ভোট ব্যাংকে তৃণমূলের একচেটিয়া আধিপত্য। পর্যবেক্ষকদের মতে মুসলিম ভোট ব্যাংকে হুমায়ুন কবির ভাগ বসালে সেটা তৃণমূলের জন্য দুশ্চিন্তার হতে পারে। এই আবহে বুধবার মুসলিম ভোট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়। মুসলমানরা সব নৌসাদ আর হুমায়ুনের দিকে, আর হিন্দুরা আদিবাসীরা সব মোদিজির দিকে। ঠিক 4 মাস পরে মমতা মুখ্যমন্ত্রী থাকবে না। 25শে ডিসেম্বর এসে গেছে, ডিসেম্বর আসবে আর শুভেন্দু অধিকারীর ডিসঅর্ডার হবে না তা হয়? আর ও নিজেই স্বীকার করে নিল যে মুসলমানদের ভোট কাটার জন্য মিম, নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবিরদের রাখা হয়েছে। অর্থাৎ বিজেপির বি টিম হিসেবে যে এরা কাজ করছে, শুভেন্দুর এই নিজের বক্তব্যেই সেটা প্রমাণ হলো। সার্বিকভাবে মমতা ব্যানার্জির যে গ্রহণযোগ্যতা মুসলিমদের কাছে ছিল সেটা আজকে আর নেই। সমস্ত সাধারণ মুসলমান বুঝতে পেরে গেছে যে মুসলিমদের ভোট নিয়ে মুসলিমদের সঙ্গে মিথ্যাচার করা হচ্ছে, উন্নয়নের নামে মিথ্যা কথা বলা হচ্ছে। অন্যদিকে বিরোধী দলনেতার এই মন্তব্য নিয়ে মুখ খুলেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও। শুভেন্দু বাবুর সাথে মমতা ব্যানার্জির যে বোঝাপড়া নাই, এটা কে বলবে? এটা দায়িত্ব নিয়ে বলতে পারবে যে নাই? থাকতেও তো পারে। এখান থেকে কোনো না কোনো জায়গায় মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর একটা ভালো বোঝাপড়া আছে। এই বোঝাপড়ার জন্যই আমাদেরকে বুমেরাং করার চেষ্টা হচ্ছে। একদিকে যখন এই ইস্যুতে তরজা চলছে, তখনই আবার বিজেপির কর্মসূচিতে হিন্দু ঐক্যের ডাক শোনা গেছে মিঠুন চক্রবর্তীর গলায়। আমি সবাইকে অনুরোধ করছি, যদি কমিউনিস্ট পার্টির মধ্যেও কেউ হিন্দু থাকেন, যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন, আপনারাও আসুন। কংগ্রেসকেও বলছি আপনারাও আসুন। তৃণমূলের মধ্যেও যদি কারোদের কোনো বিবেক থাকে সেই হিন্দুদের, তারাও আসুন। আমরা একসাথে মিলে একসাথে ভোট করে এই সরকারকে এখান থেকে তাড়াই। এখন বিজেপি করছে বলে হিন্দু, তৃণমূলে থাকাকালীন সেকুলার ছিলেন। যারা অন্য ধর্মের ফ্যান আছে তাদেরকে উনি হতাশ করছেন। মিঠুন চক্রবর্তী অভিনেতা হিসেবে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকলের কাছে তাঁর একটা গ্রহণযোগ্যতা ছিল। মিঠুন চক্রবর্তীর ক্ষমতা থাকলে বড় বড় ডায়লগ মারছেন কেন? যেখানে ভোটের নাম তুলেছেন, ভোটে বিধানসভা একবার দাঁড়িয়ে দেখুন না, কত ধানে কত চাল। এমএলএ ফাটাকেষ্ট, পর্দায় এমএলএ, এখানে হেরো ফাটাকেষ্ট। 26শে বিধানসভা ভোটের আগে ধর্মযুদ্ধে তেতে রয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতি। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত এবং বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের জামিনের নির্দেশের পর চূড়ান্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন নির্যাতিতা। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনি। দিল্লি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই। ऐसे तो देश की सारी बेटियां टूट जाएंगी। मुझे लाइफ टाइम तक जान का खतरा बना हुआ है, सीआरपीएफ के रहते हुए भी खतरा बना हुआ है। উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত এবং বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে মঙ্গলবার জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট। এই মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশও স্থগিত করেছে দিল্লি হাইকোর্টের বিচারপতি সুব্রমণিয়ম এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের বেঞ্চ। এরপর থেকেই চূড়ান্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন নির্যাতিতা। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছেন তিনি। বুধবার সন্ধ্যায় বিচার চেয়ে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। उन्होंने
भी वो शासन दिया है कि बेटा आप परेशान मत होइए, उनके भी आंसू आ गए कि ऐसा देश का न्याय नहीं है, अन्याय हुआ है आपके साथ बेटा। मैंने ये सब चीज़ बोली, मैं दादी मुझे न्याय दिलाइए, तो बोली बेटा आप परेशान मत होइए, हम आपको न्याय दिलाएंगे, लीगल एड से भी हर चीज़ से न्याय दिलाएंगे। राहुल भैया भी रो रहे थे और दादी भी रो रही थी कि उसे जमानत रोकते हुए भी उसको रिहा कर दिया, मुझे उसको बेल जमानत दे दी गई है। ऐसे देश की बेटियां कमजोर हो गई हैं इस ऑर्डर से। रेप होगा 5 साल बाद निकल आएंगे, मार देंगे, परिवार खत्म कर देंगे, उनको राजा, वो तो राजा बन जाएंगे। भाई जिस इंसान के पास पैसा है, पैसे में दुनिया खरीद लेती है। 2017 জুন মাসে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে তৎকালীন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে। 2018 সালে বিচার না পাওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে আত্মহত্যার হুমকি দেন নির্যাতিতা। তখনই গোটা বিষয়টি সামনে আসে, কিন্তু এরপর ভারতীয় দণ্ডবিধির অস্ত্র আইনে নির্যাতিতার বাবাকেই গ্রেফতার করা হয়। উন্নাও জেলে রহস্যজনকভাবে মৃত্যু হয় নির্যাতিতার বাবার। দেশ জোড়া তীব্র সমালোচনার মুখে 2018 13 এপ্রিল কুলদীপ সেঙ্গারকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। ইলাহাবাদ হাইকোর্টের নির্দেশে মামলার তদন্ত শুরু করে সিবিআই। সেই বছর 28 জুলাই রায়বরেলি আদালতে যাওয়ার পথে নির্যাতিতার গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। ট্রাকের ধাক্কায় ধর্ষণ মামলার সাক্ষী নির্যাতিতার 2 কাকিমা মারা যান। গুরুতর জখম হন নির্যাতিতা ও তার আইনজীবী। এরপর উত্তরপ্রদেশ থেকে উন্নাওয়ের 5টি মামলা সরিয়ে নিয়ে যাওয়া হয় দিল্লিতে। 2019 সালের 20 ডিসেম্বর উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় দিল্লির 30 হাজারি আদালত। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট তাকে জামিন দেওয়ার পর নির্যাতিতা, তার মা এবং নারী অধিকার কর্মী যোগিতা ভায়ানা ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাদের জোর করে সেখান থেকে পুলিশ সরিয়ে দেয় বলে অভিযোগ। বুধবার নির্যাতিতা জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতেরও সময় চেয়েছেন। ने उनको जमानत दे दी, उनके ऊपर दया, एक रेप विक्टिम के ऊपर दया ना करके रेप के आरोपी के ऊपर दया करके उनको जमानत दे दी गई। मैं प्राइम मिनिस्टर से भी मिलने का टाइम मांगा है, राष्ट्रपति महोदय, क्योंकि वो एक लेडीज है, वो एक महिला है। তবে নির্যাতিতার বাবার পুলিশ হেফাজতে মৃত্যু মামলায় এখনো জামিন পাননি কুলদীপ সেঙ্গার। এবিপি আনন্দ। যুবভারতী কাণ্ডে এবার টিকিট বিক্রয়কারী সংস্থা জোম্যাটো ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট আকুল নারুলাকে জিজ্ঞাসাবাদ করল সিট। কোনো প্রভাবশালীর মদতেই কি বেশি পরিমাণে ছাপানো হয়েছিল কমপ্লিমেন্টারি টিকিট? উত্তর জানতে ধৃত শতদ্রু দত্তকে বারবার জেরা করছেন তদন্তকারীরা। লিওনেল মেসি সফরের দিন যুবভারতী ক্রীড়াঙ্গনে বেনজির বিশৃঙ্খলার জন্য আসলে দায়ী কারা? কাদের জন্য হাজার হাজার টাকার টিকিট কেটেও মেসিকে দেখতে পেলেন না দর্শকরা? মেসি, সুয়ারেজ, রড্রিগো ডি পলদের সঙ্গে কেন জোকের মতো সেটে রইল অগণিত লোকজন? আন্তর্জাতিক মানে তারকাদের কেন ভিড়ের মধ্যে আঁচড় খেতে হলো? কাদের জন্য নির্দিষ্ট সময়ের আগেই মাঠ ছাড়তে বাধ্য হলেন মেসিরা? এই ভিড়কে মাঠের মধ্যে ঢুকিয়েছিল কারা? কোনো প্রশ্নেরই এখনো উত্তর মেলেনি। এবার টিকিট বিক্রয়কারী সংস্থা জোম্যাটো ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট আকুল নারুলাকে জিজ্ঞাসাবাদ করল সিট। এবার আকুল নারুলা, জোম্যাটো ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট, তাকে ইন্টারোগেশন করলো স্পেশাল ইনভেস্টিগেশন টিম। পুলিশ সূত্রে যেটা খবর, এই গোটা প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত ছিল তাদের প্রত্যেকের নামের তালিকা ইতিমধ্যে রেডি হয়েছে, অনেককে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এর সঙ্গে ক্লোজ প্রক্সিমিটিতে যারা ছিল তাদের নামের তালিকা রেডি করে তাদেরকেও জিজ্ঞাসাবাদের প্রস্তুতি ইতিমধ্যেই এসআইটির তরফ থেকে শুরু হয়েছে। মঙ্গলবারই দিল্লি থেকে কলকাতায় আসেন আকুল নারুলা। টিকিটের জন্য অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তর সঙ্গে কি চুক্তি হয়েছিল? টিকিটের প্রাইস ট্যারিফ কি ছিল? কত টাকার টিকিট কত সংখ্যায় ছাপানো হয়েছিল? কমপ্লিমেন্টারি টিকিটই বা কত ছাপা হয়েছিল? কোনো প্রভাবশালী কি কমপ্লিমেন্টারি টিকিট বেশি ছাপানো ও নেবার জন্য চাপ দিয়েছিলেন? এসব জানতে আকুল নারুলার থেকে পাওয়া তথ্য নিয়ে মঙ্গলবার শতদ্রু দত্তকে টানা জেরা করে সিট। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে শতদ্রুর 3টি মোবাইল ফোন। ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।